আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো, ভালোর দলে আছো। তোমরা যারা এই গল্পের প্রথম পর্ব দেখো নাই, ডিসক্রিপশনে এই গল্পের প্রথম পর্বর লিঙ্কটা দেওয়া হয়েছে। তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো আর কথা বলবো না, চলো গল্পতে যাই। ছেলে আপনার জন্য অপেক্ষা করছে, তাই তো? খুব চিন্তা হচ্ছে নিজের ছেলের জন্য। দোয়া আমার মুখ থেকে কথাটা টেনে নিজের থেকে বলে উঠল। আমি হতবাক হয়ে গেলাম তার কথা শুনে। আমার যে ছেলে আছে আর আমি তার জন্য টেনশন করছি, সে জানলো কী করে সেটা? এটা জানার তো দোয়ার পক্ষে কিছুতেই সম্ভব নয়। এই ওয়েট, কি বললেন আপনি? আমি আমার ছেলের জন্য টেনশন করছি? আপনি কি করে জানলেন আমার ছেলে আছে? এটা না হয় সাসপেন্স হিসেবেই থাকুক। ছেলের জন্য টেনশন করছেন, এটা ঠিক কিনা আগে বলুন। আপনি আগে বলুন, আমার ছেলে আছে এটা কি করে জানলেন আপনি? না আমি আপনাকে আজকের আগে চিনতাম, না আমি আপনাকে আমার ব্যক্তিগত কোনো কথা বলেছি। তাহলে কি করে জানলেন আপনি আমার ছেলে আছে? আমার কথা শুনে দোয়া হো হো করে হেসে উঠল। ওর এই বিরক্তিকর হাসি আমার মেজাজ আরও বেশি বিগড়ে দিচ্ছে। প্লিজ বি সিরিয়াস। আমি নিশ্চয় হাসার মতো কোনো প্রশ্ন করিনি আপনাকে। হাসার মতো প্রশ্ন করেননি তো কি করেছেন? আমার ওপরে এত হম্বিতম্বি করার আগে নিজের ফোনের ওয়ালপেপারের দিকে চেয়ে দেখুন। আমি ফোনের ওয়ালপেপারের দিকে তাকিয়ে দেখি রিসালাতের ছবিটা স্ক্রিনের ওপর ভেসে আছে। এবার বুঝলেন তো কেন হেসেছি আমি? আর আপনিও না, পুরো বাচ্চাদের মতো করছেন। সেটা না হয় বুঝলাম, কিন্তু এটা যে আমার ছেলে সেটা কি কোথাও লেখা ছিল? আমি জাস্ট গেস করেছি, আর দেখুন মিলেও গেল। আপনার ছেলেটা পুরো কিউটের একটা ডিব্বা। নিশ্চয় আপনার ওয়াইফের মতো হয়েছে দেখতে। হুম, ও দেখতে ওর মায়ের মতোই অনেকটা। আমার কোনো কিছুই পায়নি। আপনার ওয়াইফও খুব সুন্দরী তাহলে বলতে হয়। হ্যাঁ, ছিল এক সময়। ছিল মানে? এখন কি আর নেই? এটা আবার কেমন কথা? তার মানে এখন আর তাকে সুন্দরী মনে হয় না আপনার? আসলে সব পুরুষরাই এমন। বউদের প্রথম সবার কাছে বিশ্ব সুন্দরী মনে হয়, কিন্তু পরে। ওহ শ্যাট আপ! আপনি নিজের মুখটা প্লিজ বন্ধ রাখবেন। কেন? সত্যি কথা বললাম বলে? আমার ওয়াইফ আর বেঁচে নেই। ছেলে জন্মের সময় একটা দুর্ঘটনায় মা মারা যায়। বুঝতে পেরেছেন এবার? দোয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কোনো কথা না বলে চায়ের কাপ দুটো নিয়ে কিচেনের দিকে চলে যায়। আমি সোফা থেকে উঠে গিয়ে ড্রয়িং রুমের কাচের জানালার পাশে দাঁড়ালাম। বৃষ্টি এখনো পুরোপুরি থামেনি। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। জানালাটা খুলে দিতেই বৃষ্টির ফোঁটা ছিটকে এসে আমার গায়ের ওপরে পড়তে লাগলো। এখনও স্পষ্ট মনে আছে, এমন একটা বৃষ্টির স্নাত দিনে আমার আর মিথিলার বিয়ে হয়েছিল। আমাদের ফুলশয্যার রাতে আবহাওয়াটা আজকের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। আর সেই রাতেই রিসালাত এসেছিল আমাদের ভেতরে। আমার আর মিথিলার প্রথম প্রণয়ের ফসল রিসালাত। এই কারণেই ওর প্রতি হয়তো আমার স্বাভাবিকের থেকে একটু বেশি দুর্বলতা। একটু পরে আমি আমার কাঁধে কারো স্পর্শ অনুভব করলাম। পেছনে ফিরে দেখি দোয়া দাঁড়িয়ে আছে। এ কি, আপনি এখানে? আমি প্রশ্ন করলাম। না জেনে আপনাকে হার্ট করার জন্য দুঃখিত। দেখুন, আমায় বাইরে থেকে দেখতে যেমন মনে হয়, আমি মানুষটা কিন্তু অন্যরকম। অন্যের কষ্টটা ভাগ করে নেওয়ার মতো একটা অনুভূতি সৃষ্টিকর্তা আমায় দিয়েছেন। আরে আপনি শুধু দুঃখ প্রকাশ কেন করছেন? আমি আপনার কোনো কথাই কিছু মনে করিনি। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছেন যে? বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু এখনও জানা হলো না আমার। আমি অর্ণব জামান। আর আমি আপনার কারণে মন খারাপ করিনি। নিজেকে কোনো কারণে দোষী ভাবার কারণ নেই। ও, বুঝেছি। নিশ্চয় ওয়াইফের কথা মনে পড়েছে। দেখুন, আমি আপনার ওয়াইফের কথা তুলে মনটা খারাপ করে দিলাম। সেক্ষেত্রে দোষটা কিন্তু আমারই। ভারী অদ্ভুত মানুষ তো আপনি। বলেছি তো আপনার কোনো দোষ নেই। তারপরেও তার দায় নিজের ঘাড়ে কেন নিচ্ছেন? আর এটা এমন কোনো ব্যাপার নয়। আমার মৃত স্ত্রীর কথা এরকম মাঝে মধ্যেই মনে পড়ে। ইনফ্যাক্ট আমি কখনো ভুলতে পারি না ওকে। সেটাই স্বাভাবিক। আমরা দুজনের কথার পর্ব শেষ না হতেই বৃষ্টি নিজের পাট চুকিয়ে নিয়েছে। এখন আর বাইরের বৃষ্টি ফোঁটা জানালা দিয়ে এসে আমার গায়ের ওপর পড়ছে না। দুয়াকে বললাম, এই দেখুন, বৃষ্টি থেমে গেছে। এখন বাসায় যেতে হবে আমায়। আমার বাচ্চা জানি না কি করছে এখন। আপনার কি মাথা খারাপ? এখন কয়টা বাজে দেখেছেন? রাত 11টা। এত রাতে কি করে বাসায় যাবেন আপনি?
আর তাছাড়া যে কোনো সময়ে আবারও বৃষ্টি নামতে পারে। এত কিছু ভাবলে চলবে না আমায়। আমাকে বাসায় যেতে হবে। আমার বাচ্চা একলা আছে। একলা কোথায় আছে? আপনার বাড়ির অন্যান্য লোকজন কি কেউ নেই বাসায়? সেটাই তো আরো বেশি ভয়ের কারণ। মানে, আপনার কথা বুঝলাম না ঠিক। এত কিছু বুঝতে হবে না আপনাকে। আমাকে এখনই বেরোতে হবে ব্যাস। এই বলে আমি বেলকনি থেকে বেরিয়ে আসলাম। ঠিক তখন ফোনটা বেজে উঠল। যা ভয় পাচ্ছিলাম তাই। এবার পারমিতাকে কি জবাব দেব আমি? যাই হোক, ফোনটা রিসিভ করলাম। অর্ণব, তুমি কোথায়? এতক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি তোমায়। ফোন বন্ধ করে রেখেছিলে কেন? ফোন বন্ধ করে কেন রাখবো? নেটওয়ার্ক কাজ করছিল না হয়তো। বাইরের আবহাওয়াটা কেমন দেখতেই তো পাচ্ছ। তুমি কোথায় আছো এখন? সেটা তো বলবে। আমি আছি একজনের বাসায়। কার বাসায়? কি বলছো কি তুমি? পরে বলছি সব। আগে বলো রিসালাত কি করছে? ও কান্নাকাটি করছে না তো? হ্যাঁ, কান্নাকাটি তো করছিল। এই কিছুক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে। যাক, ওর খেয়াল রেখো তুমি। আমি এখনই বাসায় ফিরছি। অর্ণব, তুমি এত রাতে বাসায় কি করে ফিরবে? কটা বাজে খেয়াল করছো? তাহলে কি করব এখন? আচ্ছা, তুমি কোথায় আছো সেটা তো বললে না। আমি একটা বন্ধুর বাসায় এসেছি। অবশ্য ও যেতে দিতে চাইছে না এত রাতে ঝড় বৃষ্টির ভেতরে। বাধ্য হয়ে পারমিতাকে মিথ্যা বলতে হলো। এই সময়ে আমি কোনো মেয়ের সাথে আসি, এটা পারমিতা বা মা কেউ ভালোভাবে নেবে না। তোমার আবার কোন বন্ধু? যাই হোক, তুমি একটা কাজ করো, সকাল সকাল চলে এসো। এত রাতে বাইরে বেরোতে হবে না। তুমিও বলছো এই কথা? হুম। পারমিতা ফোনটা রেখে দিল। ইতিমধ্যে আবারও ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। কে ছিল ফোনে? আর কি বলল? দোয়া পেছন থেকে আমায় প্রশ্ন করে। আমার নতুন ওয়াইফ পারমিতা। ও একই কথা বলছে আপনার মতো। দোয়া আমার কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। প্রথমে কিছু বুঝতে না পারলেও আমি আবারও বিয়ে করেছি এটা জানতে পারাই ওর অবাক হওয়ার কারণ বেশ ভালোই বুঝতে পারলাম। ঠিক আছে, আমি আপনার বিছানা রেডি করে দিচ্ছি, এসে ঘুমিয়ে পড়ুন। দোয়া একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আমার জন্য বিছানা রেডি করতে চলে যায়। ওর সামনে ভীষণ লজ্জায় পড়ে গেলাম আমি। না জানি মনে মনে কি ভাবছে। স্ত্রী মারা যাওয়ার পরে আরেকটা বিয়ে করা কি সত্যিই অন্যায়? এতে কি সত্যিই আগের স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যায়? কই, আমার তো এমনটা মনে হয়নি কখনো। আমি বিয়েটা করেছিলাম শুধু আমার বাচ্চার জন্য আর বাবা মায়ের জড়াজড়িতে। এর বাইরে আর কোনো মোহ ছিল না আমার। কিন্তু সেটা কি করে বোঝায় জান্নাতকে? কি দায় পড়েছে? এমনিতেই এই রাতটা তার সাথে আমার শেষ সাক্ষাৎ। জানি না এরপর আর কোনোদিন দেখা হবে কিনা। একটু পরে দোয়া আমায় ডাক দিল। আমি গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। দোয়া ওর রুমের দিকে চলে যায়। ঘরের লাইটটা অফ করে ঘুমিয়ে পড়লাম। এরপর আর কিছু মনে নেই আমার। রাত 12টার দিকে দোয়ার কাছে একটা ফোন কল আসে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। যা বলেছিলাম, ঠিকঠাক করতে পেরেছো তো? হ্যাঁ, পারমিতা ম্যাম। আমি আপনার হাজবেন্ডকে কথার জালে ডুবিয়ে নিজের বাসায় নিয়ে এসেছি। গুড জব। সেটা আমি অর্ণবের কথা শুনেই বুঝতে পেরেছি। খুব ভালো কাজ করেছো তুমি। আচ্ছা ম্যাম, আমি রাখছি এখন। অর্ণবের ঘুম ভেঙে যেতে পারে যে কোনো সময়। রাখি মানে? যে কাজটা বলেছি সেটা কখন হবে? আজ রাতের ভেতরেই শেষ করে দাও ওকে। এই সুযোগ আর কোনোদিন হাতে আসবে না আমার। আচ্ছা ঠিক আছে, আশা করি আজ রাতের ভেতরেই আপনার কাজ হয়ে যাবে। দেখো, আমি কিন্তু আজকে রাতের ভেতরেই কাজটা হওয়া চাই। একটু ভেবে দেখো, অর্ণব যে আজ তোমার সাথেই আছে, এটা আমি তুমি আর অর্ণব ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওকে মেরে লাশটা লুকিয়ে রাখলে কেউ খুঁজে বের করতে পারবে না। সেসব না হয় বুঝলাম, কিন্তু ওনার মা, সে তো হন্য হয়ে খুঁজবে নিজের ছেলেকে। তখন কি করবেন আপনি? সেটা আমি দেখে নেব। তোমাকে যে কাজটা করতে বলেছি সেটা করো। আমি কিন্তু সকালবেলা কোনো এক্সকিউজ শুনবো না তোমার। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে নিজের কাজ শেষ করছি। পারমিতা কথা শেষ না করতেই রিসালাত জেগে উঠল। উঠেই কাঁদতে লাগলো ও। ফোনটা রেখে পারমিতা এগিয়ে যায় ওর দিকে। দুধের ফিটারটা ওর মুখের কাছে নিয়ে পরক্ষণে ফিরিয়ে আনলো। এতে রিসালাত আরো জোরে কান্না জুড়ে দিল। কি হয়েছে বাবু? খুব খিদে পেয়েছে তাই না? একটু সহ্য করো। কারণ এখন থেকে যেটা চাইবে সেটা যে পাওয়া হবে না তোমার,
তাই অভ্যাস করে শুরু করো। এই পৃথিবীতে যে মানুষটা সব থেকে বেশি ভালোবাসে তোমায়, তাকে আমার লোক চিরতরে উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এরপর আর কে টেক কেয়ার করবে তোমার? আমি ছাড়া যে আর কেউ থাকবে না। তোমার মাকে মেরেও যে রাগ আমি মেটাতে পারিনি, সেটা তোমার ধারা পূরণ করব। একটু পরে ঘরের ভেতরে মা ঢুকে পড়ে। মা পারমিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ কি বৌমা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? দেখতে তো পাচ্ছি মা, কিন্তু কি করব বলুন? আমাকে তো ভালো লাগে না ওর। এই বয়সেই বুঝে গেছে যে সৎ মা হই আমি ওর। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো একটা বাচ্চার নামে? ওর কি এতই বুঝ হয়েছে? আমি তো পারছি মা, আপনিই সামলান। হ্যাঁ, এই কারণেই তো তোমায় এই বাড়ির বউ করে এনেছিলাম। দিন দিন তোমার আচার ব্যবহার দেখে অবাক না হয়ে পারছি না বৌমা। এই, আপনি যান তো এখান থেকে। নিজের নাতিকে নিয়ে আমার চোখের সামনে থেকে সরে যান। নিতে পারছি না আপনাদের কাউকে। মা রিসালাতকে কোলে তুলে নিয়ে চলে গেল। পারমিতা রাগ বশত রিসালাতের ফিডারটা তুলে ময়লার ঝুড়িতে ছুঁড়ে মারে। ভুল করেছি, চরম ভুল করেছি। উচিত ছিল দুধের সাথে বিষ মিশিয়ে দেওয়া। বাপের সাথে ছেলেরও পরপারের টিকিট কাটা হয়ে যেত। শেষে কিনা এই মহিলার কাছেও কথা শুনতে হচ্ছে। কত প্ল্যান করলাম অর্ণবের কাছে এই মহিলাকে খারাপ প্রমাণ করার জন্য, কিন্তু অর্ণব, ওর ভেতরে কোনো প্রতিক্রিয়াই নেই। নয়তো সেদিন কিচেনে নিজের মায়ের আর আমার কথাগুলো যা ওই মহিলাকে কায়দা করে বলতে বাধ্য করেছিলাম। তারপর ড্রয়ারে আমার রেখে দেওয়া বিষের শিশি, যা বিয়ের দিন আমি নিজের হাতে মিশিয়ে দিয়েছিলাম ওর খাবারে, এসব দেখেও চুপ রইল কি করে? ওর মনে কি একটি বারের জন্যেও সন্দেহ হয়নি সব কিছুর পেছনে ওর মা আছে? মাই ওর ক্ষতি করেছে। যাই হোক, আজকের পর এমনিতেও আর কোনো কিছু ভাবার মতো অবস্থায় থাকবে না ও। দোয়া এতক্ষণে হয়তো নিজের কাজ করে ফেলেছে। এখন শুধু অপেক্ষা সকাল হবার। গুড বাই অর্ণব। যাও নিজের স্ত্রীর সাথে সাক্ষাৎ করো গিয়ে। আর আমার প্রতি কৃতজ্ঞতা থেকো। এত বড় একটা সুযোগ আমার ধারাতেই কিন্তু পেলে তুমি। এই বলে পারমিতা হেসে উঠল। ওর অট্ট হাসির শব্দে পুরো রুম আনন্দিত হয়ে ওঠে। এদিকে দোয়া একটা ধারালো ছুরি নিয়ে আমার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। ঘরের দরজাটা খোলা রেখেই ঘুমিয়েছিলাম। ও ধীরে ধীরে এসে আমার বিছানার সামনে দাঁড়ায়। তারপরে নিঃশব্দে বিছানার ওপরে উঠতে লাগলো। ধারালো ছুরিটা আমার বুক বরাবর তাক করে ধরে। ওর নিঃশ্বাস ক্রমেই দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। জীবনে প্রথম কারো প্রাণ নিতে চলেছে, তাই কাজটা খুব সহজে হবে না, এটা স্বাভাবিক। ছুরির অগ্রভাগ আমার টি শার্ট স্পর্শ করতেই ঘুম ভেঙে গেল আমার। চোখ মেলে দেখি দোয়া বসে আছে আমার সামনে। ও তৎক্ষণাৎ ছুরিটা সরিয়ে ফেলল। আমি ঘুম ঘুম অস্পষ্ট স্বরে বলে উঠলাম, এ কি দোয়া, তুমি এত রাতে এখানে কি করছো? কিছু না, কিছু না, এমনিতেই। তোমার হাতে কি ওটা? একটু দেখি তো আমি। কিছু না আমার হাতে। তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো তুমি। আমি স্পষ্ট দেখলাম তুমি কিছু একটা লুকালে। দেখাও আমায় কি আছে হাতে। আর তুমি এত রাতে আমার কাছে কেন এসেছো বলো? কেন এসেছি জানতে চাও? বলছি তবে। আমি ভালোবাসা পেতে এসেছি তোমার। তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে আমার। এই বলে দোয়া আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওর ঠোঁটটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসে। একদম ঠিক হচ্ছে না কিন্তু। তুমি এগুলো করতে পারো না আমার সাথে। আমি একজন বিবাহিত পুরুষ। একটা বাচ্চা আছে আমার। এসব সম্ভব নয় আমার ধারা। আমি কোনো কিছু শুনতে চাই না। শুধু তোমাকে চাই আজকের জন্য। প্লিজ, আপন করে নাও না আমায়। প্লিজ অর্ণব। দোয়া ইতিমধ্যে তার হাতটা আমার টি শার্ট ভেদ করে বুকের ওপরে নিয়ে গিয়েছে। ওর কোমল হাতের স্পর্শে আমি যেন হারিয়ে যেতে লাগলাম। উত্তেজনায় চোখ দুটো বন্ধ হয়ে আসে আমার। একটু পরে হঠাৎ সব কিছু কেমন জানি থেমে গেল। চোখ মেলতেই দেখতে পাই কেউ নেই আমার সামনে। আমার বুঝতে বাকি রইল না দোয়া সুযোগের ব্যবহার করে পালিয়ে গিয়েছে। ও যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছিল সেটা পূরণ করতে পারেনি। জানি না মাঝরাতে ঘুমটা না ভাঙলে কি হতো আমার সাথে। কিন্তু ও এত রাতে আর এভাবে কেন আসলো আমার কাছে বুঝতে পারছি না। পরদিন সকালবেলা ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভাঙল আমার। স্ক্রিনের দিকে তাকাতেই চোখের ঘুম নিমেষে উধাও হয়ে গেল আমার। দোষ বল, কিছু জানতে পেরেছিস? হ্যাঁ পেরেছি, সেই কারণেই তোকে ফোন করা। আমি জানতাম ঠিক একটা ভালো নিউজ পাবো তোর কাছ থেকে। আচ্ছা তুই ঠিকানাটা নোট করে রাখ।
আমি বলছি, এক বন্ধুর মারফত সাহিত্য চৌধুরী বর্তমান ঠিকানা জোগাড় করেছি। এ সেই ডাক্তার যে মিথিলাকে পুড়িয়ে মেরেছিল। একে হাতে নাতে ধরতে পারলে আমার অনেক রহস্যের সমাধান হবে। তাই সিদ্ধান্ত নিলাম আজ বাসায় না গিয়ে ওর কাছে যেতে হবে। যা হবার তারপরই হবে। বাথরুম থেকে হালকা ফ্রেশ হয়ে রুমের বাইরে পা বাড়াতেই দোয়া এসে সামনে দাঁড়ালো। আমি বেশ বিরক্ত হই ওর উপস্থিতিতে। পথ ছাড়ো, আমাকে যেতে হবে। আমাকে না জানিয়ে এভাবে চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। কিন্তু এটা তো চলে যাওয়া বলে না, পালিয়ে যাওয়া বলে। যদি আপনার তাই মনে হয়, তবে হ্যাঁ, পালিয়ে যাচ্ছি আমি। কারণ আপনি মানুষটা একদম সুবিধার নন। কেন, কি করেছি আমি? লজ্জা নেই আপনার? কাল রাতে নোংরামি করতে এসেছিলেন, ভুলে গেলেন সেগুলো? কি নোংরামি করেছি আমি আপনার সাথে? রাতে চুপি চুপি একটা পুরুষের বিছানায় উঠে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করাটাকে যদি নোংরামি মনে হয় না, সেটা আপনার মেন্টালগত সমস্যা, আমার নয়। এমনভাবে কথা বলছেন যেন আমি আপনার মহা সর্বনাশ করে দিয়েছি। আমি আপনার সাথে আর একটুও কথা বলতে চাই না। এবার দয়া করে আমাকে আমার পথে ছেড়ে দিন। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। দোয়া আমার পেছনে পেছনে আসতে লাগলো। সিঁড়ি, তারপরে ড্রয়িং রুম পেরিয়ে মেন দরজার দিকে পা বাড়াতেই দোয়া পেছন থেকে বলে উঠল, আমিও আপনার সাথে যেতে চাই। প্লিজ নিয়ে যান আমায়। আপনি আমার সাথে কোথায় যেতে চান? আমার বাড়িতে? না, আপনি এখন যেখানে যাচ্ছেন। আমি কোথায় যাচ্ছি আপনি জানলেন কি করে? আমি আপনার বন্ধুর সাথে বলা সব কথা শুনেছি। আপনি যেখানেই যাচ্ছেন, যেখানে আপনার স্ত্রীর মৃত্যুর রহস্যর সমাধান মিলবে, তাই তো? হুম, একদম তাই। কিন্তু আমার ব্যাপারে এত ইন্টারেস্টেড কেন, জানতে পারি? সেটা না হয় পরে জানতে পারবেন। আগে আমায় আপনার সাথে নিয়ে চলুন। কথা দিচ্ছি, আপনার স্ত্রীর অপরাধীকে শাস্তি পাইয়ে দিতে আমি নিঃস্বার্থ সাহায্য করব আপনায়। আর কেউ আমাকে নিজের ইচ্ছার অনুসারে পরিচালিত করতে পারবে না। এবার যা করার আমি শুধু নিজের জন্যই করব। আপনার এত কথার অর্থ বুঝতে পারছি না আমি। তবে আমার মন থেকে সাহায্য করতে চাইলে নিঃস্বার্থভাবে করতে হবে। কারণ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই। বুঝতে পেরেছেন তো? আমার সম্মতিতে দোয়া ভীষণ খুশি হলো। এরপর আমরা দুজন সাহিত্য চৌধুরী অর্থাৎ আমার স্ত্রীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। গাড়িতে আমি আর দোয়া সাহিত্য চৌধুরীর ঠিকানার উদ্দেশ্যে। দোয়া চুপ হয়ে গাড়ির এক কোণে বসে আছে। এই নীরবতা দেখে কিছুটা অবাক হলাম আমি। কি ব্যাপার, তুমি কি কথা বলতে ভুলে গেলে নাকি? চুপ করে আছো যে? একটা বিষয় নিয়ে ভাবছি। কোন বিষয় নিয়ে? আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি মানে? তোমার স্মৃতিশক্তি এত দুর্বল, আগে তো জানতাম না। আমরা সাহিত্য চৌধুরীর বাড়িতে যাচ্ছি, ভুলে গেলে? গাড়ি ঘোরান, আমরা ওনার বাড়িতে যাব না। কি বলছো কি তুমি এইসব? দেখুন, আমি যা বলছি ভেবেই বলছি। এই সময়ে ওর কাছে গিয়ে কিচ্ছু করতে পারবো না আমরা। আমাদের এমন কিছু করতে হবে যাতে ও আমাদের কাছে আসতে বাধ্য হয়। এ কথা যে আমার মাথাতে আসেনি এমন নয়, কিন্তু কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারছি না। আপনাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। এবার আগে বলুন, এবার আগে বলুন কোথায় ওকে নিয়ে আসলে ভালো হয়? আপনার কোনো চেনা পরিচিত জায়গা আছে? হ্যাঁ আছে, কিন্তু সেখানে যেতে হলে তো গাড়ি ঘোরাতে হবে আমাদের। পুরনো ঢাকায় আমার কেনা একটা ফ্ল্যাট আছে, একটু ভেতরের দিকে, আর ওই দিকটায় লোকজনও খুব কম। ব্যাস, তাহলেই হবে। আপনি তাহলে এবার গাড়ি ঘুরিয়ে আপনার বাসার দিকে চলুন। আমি ওকে আনার ব্যবস্থা করছি। এমনভাবে বলছো যেন তুমি বললেই ও চলে আসবে। এত সহজ নয় ব্যাপারটা। দোয়া ফোনটা বের করে একটা নম্বরে কল দিল। একটু পরে তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো সাহিত্য সাহেব, আমি জান্নাত মানে দোয়া বলছি। হ্যাঁ দোয়া বলুন। সাহিত্য, আপনাকে আমার সাথে একটু দেখা করতে হবে। দেখা করতে হবে? কিন্তু কেন? জরুরি একটা বিষয়ে আলোচনা আছে। যা বলার ফোনে বলুন। আমি বিজি আছি এখন। ফোনে বলবো? ঠিক আছে। পরে পুলিশের জেরার মুখে পড়লে কিন্তু আমি কিছু জানি না। মানে, পুলিশের জেরায় কেন পড়তে হবে? কি হয়েছে বলবেন আমায়? সেটা বলার জন্যই তো ডেকেছি। ফোনে কথাগুলো বলা যাবে না। আর যদি আপনি রিস্ক নিতে রাজি থাকেন, আমি বলতে পারি, সমস্যা নেই। এ কী ঝামেলায় ফেললেন আপনি আমায় বলুন তো? আচ্ছা, আমি 1 ঘন্টার ভেতরে পৌঁছে যাব। চিন্তা করবেন না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দোয়ার দিকে।
ওর কথা বলা শেষ হলেই আমার মনের ভেতরে এতক্ষণ ধরে জমে থাকা প্রশ্নগুলো একে একে ছুটতে লাগলাম। তুমি কি ওই লোকটাকে চেনো? আর ও তোমার কথাতে রাজিও হয়ে গেল কি করে? এইসব প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না আমি আপনাকে। তাহলে হয়তো পায়ের নিচের মাটি থাকবে না আপনার। কি এমন কথা? সেটাই তো বুঝতে পারছি না আমি। আসলে কে তুমি? আমার মনে হয় তুমি আমাকে আগের থেকেই চেনো, আমার ব্যাপারে সব জানো। কাল সন্ধ্যা থেকে যেগুলো করে আসছো সবটাই তোমার নাটক। ইভেন এখনও। হ্যাঁ, আমি আপনাকে চিনি। তবে নিজে থেকে নয়, একজন আমায় আপনাকে চিনিয়েছে তার স্বার্থে। আপাতত তার নামটা বলতে পারছি না। এসব কি ভনিতা করছো? যা বলার স্পষ্ট করে বলো আমায়। বললাম তো এখন বলা যাবে না কিছুই। আমি সময় হলে আপনাকে সবটা বলবো। আগে নিজের স্ত্রীর হত্যার রহস্যের কূল কিনারা খুঁজে বের করুন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মৃত স্ত্রীকে আর আপনাকে ন্যায় বিচার পাইয়ে দেবার জন্য যা করতে হয় তাই করব আমি। আমার জন্য কেন এত চিন্তা করছো তুমি? কিসের দায় পড়েছে তোমার? এসবের পেছনে কোনো মতলব নেই তোমার? আমাকে দুধের শিশু মনে করো তুমি? আপনার একটা ছেলে আছে না, কি যেন বললেন, রিসালাত নাম। ধরে নিন আমি ওর জন্য করছি, ওর কথা ভেবে করছি। ওর তো অধিকার আছে নিজের মায়ের অপরাধীর শাস্তি পেতে দেখা। দোয়াকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আমি। কেউ কারোর জন্য বিনা স্বার্থে এতটা ভাবতে পারে, এ যেন অসম্ভব। আমি কোনো ভুল করছি না তো ওর কথা শুনে? কিন্তু এই মুহূর্তে সাহিত্য চৌধুরীকে ধরতে হলে ওর সাহায্য যে নিতেই হবে আমায়। এছাড়া কোনো অপশন নেই। পুরনো বাসায় যেতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল আমাদের। দোয়ার কথা মতো একটু পরেই লোকটা এসে এখানে উপস্থিত হবে। বেশ কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে থামলো আমার বাসার সামনে। দোয়া আমাকে সরে যেতে বলল। আমি তাই করলাম। দোয়া এরপরে নিচে নেমে লোকটাকে রিসিভ করে উপরে নিয়ে আসে। তারপর একটা রুমের ভিতরে ঢুকলো। আমি আড়ালে দাঁড়িয়ে দোয়া আর ওই সাহিত্য চৌধুরীর কথা শোনার চেষ্টা করছি। কি ব্যাপার দোয়া? আপনি কি এমন বলার জন্য এত জরুরি তলব করলেন আমায়? সেটাই তো বুঝতে পারছি না। ডাক্তারদের ব্রেন অনেক সফট হয় জানতাম, কিন্তু আপনাকে দেখে সে ধারণা পাল্টে যাচ্ছে আমার। কি বলেছিলাম মনে নেই? দেখুন, যা বলার ক্লিয়ার করে বলুন আমায়। আপনার এমনিতেও একটু বেশি কথা বলার রোগ আছে। হুম, সবাই একই কথা বলে। আসুন এবার রুমের ভেতরে আসুন। দোয়ার লোকটাকে নিয়ে রুমের ভেতরে ঢুকলো। আপনি কি করতে চাইছেন বলবেন আমায় একটু? সাহিত্য সাহেব, একজন লোক এসেছে আজ আমার সাথে। তার একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার আছে আপনার থেকে। আপনার সাথে আবার কে আসলো? কই, আপনি তো সেই নিয়ে কিছু বললেন না আমায়। এখন তো বললাম। চলুন কথা বলুন তার সাথে। দোয়া আমাকে নক করতেই আমি গিয়ে রুমের ভেতরে ঢুকলাম। লোকটাকে দেখেই আমি খানিকটা ভড়কে গেলাম। সেদিন এ কারণেই এত পরিচিত মনে হচ্ছিল একে আমার। এ কি তুমি? তার মানে তুমি সেই সাহিত্য? তুমি ডাক্তার হলে কিভাবে? লোকটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করি। সরি, আপনাকে চিনতে পারলাম না আমি। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? সিরিয়াসলি? আমার মাথার স্ক্রু এতটাও ঢিলে নয় যে নিজের বর্তমান স্ত্রীর প্রাক্তন প্রেমিককে চিনতে পারবো না। তুমি একসময় পারমিতার বয়ফ্রেন্ড ছিলে, তাই তো? কে পারমিতা? আমি কোনো পারমিতাকে চিনি না। দোয়া, আপনি সাথে করে এটা কাকে নিয়ে এসেছেন? লোকটা পাগলের মতো এসব কি অবান্তর প্রশ্ন করছে আমায়। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। সাহিত্যর গালে সজোরে এক চড় বসিয়ে দিলাম। সে ঘুরে চেয়ারের উপর গিয়ে পড়ে। আমি গিয়ে তার চুলের মুঠিটা চেপে ধরে বলতে লাগলাম, পারমিতাকে চিনিস না? আর কত নাটক করবি আমার সাথে? বল, আমার স্ত্রীকে কেন পুড়িয়ে মেরেছিস তুই? কি ক্ষতি করেছিল ও তোদের? বললাম তো আমি কিচ্ছু করিনি, ছেড়ে দিন আমায়। সে কাতর স্বরে বলতে লাগলো, তোকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কি ভেবেছিলি ক্রাইম করে পার পেয়ে যাবি? একজন ডাক্তার হয়ে নিজের রোগীকে খুন করেছিস। তোর তো জাহান্নামেও ঠাঁই হবে না। আজ তোর ডাক্তারি ঘোচাবো আমি। আমি কোনো ডাক্তার নই, বিশ্বাস করুন। দোয়া, আপনি আমার সাথে এত বড় চিটারি করলেন। আপনাকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমার। দেখুন, আপনি মিথিলা রহমানকে পুড়িয়ে মেরেছেন, এটা কিন্তু আমিও জানি। এখন মিথ্যা বলে কোনো লাভ নেই। বলুন কেন মেরেছেন তাকে? আর আমি আপনাকে ছেড়ে দিলেও
অর্ণব সাহেব কিন্তু ছাড়বে না আপনাকে। আপনি ওনার স্ত্রীকে খুন করেছেন। একজন রোগীর কাছে ডাক্তার ফেরেশতার মতো হয়। আপনি সেই ডাক্তারি পেশাকে অপমান করলেন। ছি! আমি কোনো ডাক্তার নই। আবার মিথ্যা বলছিস। আজ তো তোকে শেষ করেই ফেলবো আমি। মিথিলা, ঘরের দরজাটা বন্ধ করো। আজ ওকে কেটে টুকরো টুকরো করে আমার পুকুরের মাছের খাবার বানাবো। মিথিলা ঘরের দরজাটা বন্ধ করে। তারপর ওর ভ্যানিটি থেকে একটা পিস্তল বের করে আমার হাতে দিল। আমি সত্যিই অবাক না হয়ে পারলাম না। ও আগে থেকেই পিস্তল নিয়ে এসেছিল নিজের সাথে করে। পিস্তলটা হাতে নিয়ে আমি সাহিত্য চৌধুরীর মাথা বরাবর ধরলাম। পিস্তল দেখে ও বেশ ভয় পেয়ে যায়। এবার সত্যিটা বল, নয়তো তোর ভণ্ডামি আমি চিরতরে গুছিয়ে দেব। ভাবিস না তোকে দয়া দেখাবো। আমার সন্তানকে মাহারা করেছিস তুই। তোকে মারতে আমার হাত দুবার কাঁপবে না। বলছি, সব বলছি আমি। কিন্তু তার আগে এই পিস্তলটা সরান। এটা মাথার উপরে থাকলে আমার মুখ থেকে কথা বের হবে না। আমি পিস্তলটা ওর মাথার উপর থেকে সরিয়ে নিলাম। লোকটা ভয়ে পুরো কাঠ হয়ে আসে। এভাবে ভয় পেতে আজ অবধি কাউকে দেখিনি আমি। একটা জলের বোতল এগিয়ে দিলাম ওর দিকে। নে, জল খেয়ে নে। তারপর একে একে সব খুলে বল আমাদের। জলটা না নিয়ে সে হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে। আরে ভয় নেই, এতে বিষ মিশিয়ে দেইনি আমি। আর তোর থেকে সত্যিটা না জেনে তোকে মারবো এটা ভাবলি কি করে? সত্যিটা বলার পরে আমায় ছেড়ে দিবেন? মারবেন না আমায়? ঠিক আছে, তাই হবে। এবার বল। লোকটা চেয়ারে বসে সমস্ত ঘটনা বলা শুরু করলো। আমি আর দয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনছি। আজ থেকে ৩ বছর আগে পারমিতার সাথে সাহিত্য নামের একটা ছেলের রিলেশনশিপ ছিল। ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসতো। পারমিতারা ২ বোন, ও আর মিথিলা। সাহিত্যের প্রেম পারমিতার সাথে ছিল ঠিক, কিন্তু ও মিথিলাকেও খুব পছন্দ করত। তবে ওদের ভেতরে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। সাহিত্য মিথিলাকে বড় বোনের মতোই মনে করত। এই ব্যাপারটা পারমিতা কখনোই মেনে নিতে পারেনি। ওর সবসময় মনে হতো সাহিত্য আর মিথিলা ওকে ঠকাচ্ছে। একদিন ওদের বাড়ির ছাদে মিথিলা আর সাহিত্য বসে আড্ডা দিচ্ছিল। মিথিলা এসে সেখানে উপস্থিত হয়। নিজের বয়ফ্রেন্ড আর মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিসের এত আলাপ চলছে দুজনের ভেতর? আর সাহিত্য, মনে হচ্ছে তোমার আমার থেকে আমার আপুকে একটু বেশিই পছন্দ। এত সুইট একটা মানুষকে পছন্দ না করে পারা যায়? আমার লাকটাই খারাপ। তোমার মতো একটা ধানি লঙ্কার সাথে প্রেম করতে হচ্ছে। তাহলে ব্রেকআপ করে নাও না। আমি যখন এতটাই খারাপ। পারমিতা, এগুলো কি হচ্ছে? তুই কি আজীবন ছেলে মানুষই রয়ে যাবি? ও জাস্ট ফান করে কথাটা বলেছে তোকে। মিথিলা ওর ছোট বোনকে বলতে লাগলো। ফান করে বলেছে? তুই সেটাও বুঝে গিয়েছিস। আমি ওর গার্লফ্রেন্ড হয়ে বুঝলাম না, তুই বুঝে গেলি। তার মানে তুই ওর মনের খবর রাখিস? সাহিত্য, আমি বরং চলে যাই এখান থেকে। আর তুমি আমার কাছে আর এসো না প্লিজ। তোমার কারণে আমি অন্য কারো কাছে ছোট হতে চাই না মিথিলা। না, তুমি কোথাও যাবে না। কেউ যদি মনের ভেতরেও সন্দেহর পাহাড় নিয়ে বসে থাকে, সেটা তার সমস্যা, আমাদের নয়। আর যদি যাওয়ার প্রয়োজন হয় সে যাক। সাহিত্য, হ্যাঁ, আমি হচ্ছি এখন বিরিয়ানির মধ্যে এলাচ। তোদের দুজনের ভেতরে ইন্টারফেয়ার করে খুব ভুল করে ফেলেছি। ক্ষমা করে দাও আমায়। আর কখনো এই ভুল হবে না। পারমিতা, আর একটা বাজে কথা বললে কষিয়ে এক চড় মারব। নিজের বড় বোনকে সম্মান না দিতেই পারিস, অন্তত হবু বরকে সম্মান দিতে শেখ। মিথিলা, কে হবু বর আর কে হবু বউ? ওর ইচ্ছে আছে নাকি আমাকে বিয়ে করার? ওর তো তোকে বিয়ে করার স্বাদ জেগেছে। যা, দুজনে বিয়ে করে লাইফ টাইম সুখী থাক। সাহিত্য আর সংবোধন করতে পারল না নিজেকে। উঠিয়ে গিয়ে পারমিতার গালে এক চড় বসিয়ে দিল। তখন থেকে তোমার অসভ্যতা আমি সহ্য করে যাচ্ছি। আর নয়, আর একটা বাজে কথা বললে শেষ করে ফেলবো তোমায় আমি। সাহিত্যর কথা শুনে মিথিলা হাসতে লাগলো। আপু, এই আপু, এই ছেলেটাকে তুই কোন মন্ত্রে বশ করলি বলতো? তোর জন্য আমাকে মেরে ফেলতে চাইছে। পারমিতা, মিথিলা, এটা জাস্ট কথার কথা। তুই প্লিজ নিজের মাথা ঠান্ডা কর। আর সাহিত্য, তোমার একদম ঠিক হয়নি পারমিতার ওপরে হাত তোলা। এটা করে তুমি আমায় ছোট করলে। সরি মিথিলা, কিন্তু আমি আমার পাগলি বোনের মাথাটা ঠান্ডা করে তোমার কাছে আমি নিজে পাঠিয়ে দেব। সেদিনের মতো সাহিত্য মিথিলাদের বাড়ি থেকে চলে গেল। মিথিলা পারমিতাকে অনেক বুঝিয়ে বিকেলে সাহিত্যর সাথে দেখা করতে পাঠায়।
মিথিলা কখনো চায়নি ওর কারণে ওর ছোট বোন আর তার হবু বরের সাথে কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি হোক। তাই মিথিলা সব সময় নিজেকে সাহিত্যর থেকে দূরে সরিয়ে রাখত। এরপর একদিন মিথিলা অফিস থেকে বাসায় ফিরছিল। পথে সাহিত্যের সাথে ওর দেখা হয়। তখন রাত প্রায় ৮টা। মিথিলাকে দেখে সাহিত্য ওর গাড়ি থামায়। এ কি মিথিলা, তুমি বাসায় যাচ্ছ বুঝি? হ্যাঁ। এই সময়ে আর কোথায় যাব? আমার গাড়িতে ওঠো না, পৌঁছে দিচ্ছি তোমায়। না থাক, আমি একাই যেতে পারবো, তুমি চলে যাও। বুঝতে পেরেছি, পারমিতার ভয়ে এগুলো বলছো। আমি বলছি তোমায়, ও কিচ্ছু জানতে পারবে না। আমি তোমায় বাড়ির গলির সামনে ছেড়ে দেব। রাতের বেলা মিথিলার সত্যিই সাহায্যের প্রয়োজন ছিল, তাই ও আর না করল না। এরপর পথিমধ্যে ওদের সাথে যা ঘটে দুজন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। একদল গুন্ডা মিথিলা আর সাহিত্যকে আটক করে। মিথিলা নিজের জীবন বাঁচিয়ে কোনো ক্রমে পালিয়ে আসে, আর পথে ছেড়ে আসে ওর বোনের হবু বর সাহিত্যর ডেড বডি। সাহিত্যের মৃত্যুর খবর পারমিতাকে পাগল প্রায় করে তোলে। ও কিছুতেই ওর মৃত্যুটা যেন মেনে নিতে পারছিল না। সাহিত্যর মৃত্যুর জন্য পারমিতা মিথিলাকে দায়ী করতে থাকে। ওর ধারণা ছিল সাহিত্যর মৃত্যুর জন্য মিথিলা দায়ী। বোনের সাথে ঈর্ষাবশত মিথিলাই ওর হবু বরকে খুন করিয়েছে। সেই থেকে ওর প্রতিজ্ঞা, মিথিলা আর ওর সংসারকে পুড়িয়ে ছাই করে দেবে। আর সবই উদ্দেশ্য ও আবার আমার সাথে রিলেশন করে, যাতে আমার সাহায্য নিয়ে বড় বোনের জীবনটা নষ্ট করে দিতে পারে। এই দাঁড়া ১ মিনিট, তুই বললি সাহিত্য মারা গেছে, তাহলে এখন কি আমরা সাহিত্যর ভূতের সাথে কথা বলছি? আমি সাহিত্যকে প্রশ্ন করি। আমি সাহিত্য নই, সাহিত্যের ছোট ভাই আদিত্য। আমার ভাই ডাক্তার ছিল ঠিক, আমি নই। ও মারা যাওয়ার পরে আমি খবরটা চেপে রেখে ওর জায়গায় ডাক্তার হয়ে বসলাম। দুজনের চেহারায় মিল থাকার কারণে কেউ কিছু বুঝতে পারেনি, সে না হয় বুঝলাম। কিন্তু সাহিত্যকে কে মেরেছে, যার কারণে পারমিতা ওর বোনকে ভুল বুঝেছিল? বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। আসলে অনেক ব্যস্ত আছি তো, সেই কারণে পড়ে দিতে পারছি না।